অনেকেই মাদারবোর্ড কেনার সময় শুনে থাকবেন যে মাদারবোর্ডে কয়টি ফেজ রয়েছে অথবা মাদারবোর্ডের ভিআরএম কেমন। তো এখন আপনাদের একটি ভিআরএম সম্পর্কে স্পষ্ট পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। ধরা যাক এই যে একটি মাদারবোর্ড রয়েছে, এটি হচ্ছে এসুসের ম্যাক্সিমাস 12। তো এটি একটি অনেক হাই এন্ড লেভেলের মাদারবোর্ড এবং অত্যন্ত দামি। তো মাদারবোর্ডের সব ধরনের পার্টস হয়তো আমরা জানি না, যেমন এই যে স্লটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে স্লট দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। মাদারবোর্ডের পাওয়ার সাপ্লাইয়ের জন্য এই পোর্টটি রয়েছে। সিপিইউ এই যে দেখতে পাচ্ছেন যে এখানে সিপিইউ এর পাওয়ার পোর্ট বা সিপিইউর যে 4টি পিন অথবা 8টি পিন সিপিইউ পাওয়ার কানেক্টর এখানে লাগানো হয়। এটা হচ্ছে যেখানে সিপিইউ লাগানো হয়, ইত্যাদি ইত্যাদি। তো ভিআরএমটা কি? ভিআরএম হচ্ছে ভোল্টেজ রেগুলেটর মডিউল, অথবা আমরা অনেকেই মডিউল বলে থাকি। অর্থাৎ ভিআরএম হচ্ছে ভোল্টেজ রেগুলেটর মডিউল। তো ভিআরএমটা কি? সাধারণত আমরা দেওয়াল থেকে বৈদ্যুতিক লাইন আমাদের কম্পিউটারের পাওয়ার সাপ্লাই ইউনিট অর্থাৎ পিএসইউতে আমরা লাগাই, এরপর আমরা কম্পিউটার সুইচ দিই, আমাদের কম্পিউটার অন হয়। কিন্তু এই পিএসইউ থেকে বিদ্যুৎটি এসে মাদারবোর্ডে কোন উপায়ে এখানে পাওয়ার চলে আসে, সেটি হচ্ছে ভিআরএম এর কাজ। অর্থাৎ ভিআরএম সিপিইউ কতটা পারফেক্ট বিদ্যুৎ পাচ্ছে অর্থাৎ ভোল্টেজ পাচ্ছে সেইটা নিয়ন্ত্রণ করাই হচ্ছে ভিআরএম এর কাজ। তো ভিআরএমকে আমরা বলতে পারি একটি মিনি পিএসইউ অর্থাৎ মিনি আকারের পাওয়ার সাপ্লাই ইউনিট, যেটি মাদারবোর্ডে থাকে। তো কেন ভিআরএম অত্যন্ত গুরুত্বপূর্ণ? কারণ সিপিইউ কিন্তু সরাসরি পিএসইউ থেকে পাওয়ার গ্রহণ করে না, তো সিপিইউ পাওয়ার গ্রহণ করে কিন্তু ভিআরএম থেকে। ভিআরএম সিপিইউ এর টোটাল পাওয়ার কন্ট্রোল করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই মাদারবোর্ডে এই সিপিইউর যে পাওয়ার কানেক্টর, এখানে আমরা যখন 4টি পিন বা 8টি পিন, সাধারণত আমরা যখন নতুন মাদারবোর্ড কিনবো, আমরা বর্তমানে আমরা 4 পিনে মাদারবোর্ড কিনবো না, একটু হাই লেভেল বা 6000 বা প্লাস মাদারবোর্ড হয়ে গেলেই আমরা অবশ্যই 8 পিন আছে কিনা মাদারবোর্ডে সেটা অবশ্যই দেখে নেব। কারণ পিন বেশি হলে সিপিইউ এর পাওয়ারও ততটা বেশি দিতে পারবে। ওকে, তাহলে ভিআরএম বলতে বোঝায় যে এই যে দেখতে পাচ্ছেন যে বক্স আকারে এই যে কতগুলো পয়েন্ট, এই যে তো তো এই যে দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে এক একটা, এগুলোকে বলা হয় চোখ, এগুলোকে বলা হয় একটা চোখ। এবং এই যে দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় এক একটা ক্যাপাসিটর। তো ভিআরএমটা কি এটা আমরা ডিপলি জানার জন্য আমরা আরও একটু গভীরে যাই। আমার কম্পিউটারে এখন একটি স্ট্যাবিলিটি টেস্টের একটি সফটওয়্যার রয়েছে, এটি হচ্ছে AIDA64, অনেকেই চিনে থাকবেন। তো এইটি ওপেন করার একটি উদ্দেশ্য আছে, সেটি হচ্ছে আমার কম্পিউটারে কি পরিমাণ ভোল্টেজ রয়েছে সেটি আমি এখন দেখব। আমার কম্পিউটারে যে পিএসইউ সে পাওয়ার সাপ্লাই করে আমাদের দেওয়াল থেকে বা আমাদের মূল কারেন্ট লাইন থেকে কিন্তু আমরা পাই এসি পাওয়ার। এসি পাওয়ার হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট, যেটা আমরা জানি সরাসরি কারেন্ট, এটা কিন্তু ডিসি কারেন্ট নয়। ডিসি কারেন্ট হলো ডিরেক্ট কারেন্ট, যেটা আমরা সাধারণত ব্যাটারিতে পেয়ে থাকি। কিন্তু এই পিএসইউ কি করে? পিএসইউ কিন্তু আমাদের এসি কারেন্টকে কিন্তু কম্পিউটারে ডিরেক্ট কারেন্ট বা ডিসি আকারে কনভার্ট করে। আমাদের কম্পিউটার কিন্তু এসিতে চলে না, ডিসিতে চলে। তাহলে ডিসিতে সে কি কি ভোল্টেজ করে দেখুন, এই যে 12 ভোল্ট, 5 ভোল্ট এবং 3.3 ভোল্ট। তাহলে আমাদের বেসিক্যালি আমাদের পিএসইউ 3 প্রকার ডিসি কারেন্ট দেয়, 12 ভোল্ট, 5 ভোল্ট এবং 3.3 ভোল্ট। কিন্তু কখনো খেয়াল করে দেখেছেন কি, আমাদের সিপিইউ কিন্তু সাধারণত 1.5 ভোল্টের বেশি কাজে লাগায় না, বা তার থেকে বেশি দেওয়া যাবেই না, তাহলে সিপিইউ ড্যামেজ হয়ে যাবে। নর্মালি সাধারণত 1.1 থেকে 1.3 এটি হচ্ছে স্ট্যান্ডার্ড রেঞ্জ। যারা ওভারক্লকিং করেন তাদের ক্ষেত্রে অনেক সময় তারা 1.4 ভোল্ট, 1.38, 1.35 ইত্যাদি ভোল্ট তারা ব্যবহার করেন। কিন্তু আমার এই গ্রাফটি দেখে আপনাদের দেখানোর একটু অর্থ হচ্ছে, দেখুন এই যে 1.2 ভোল্ট, এটি একটি গোলাপি লাইন রয়েছে, এটা কিন্তু বেসিক্যালি দেখুন ডিআইএমএম, এটি হচ্ছে আমাদের র্যামের লাইন। তাহলে এই উপরে হচ্ছে 12 ভোল্ট, 5 ভোল্ট এবং 3.3 ভোল্ট, তারপর হচ্ছে 1.2 ভোল্ট, এটা হচ্ছে র্যামের। এবং তার নিচে দেখুন এই যে হলুদ কালারের 0.76, 0.656, এই যে ভোল্টেজটা, এটা কিন্তু দেখুন সিপিইউ কোরের ভোল্ট। তাহলে বায়োসে বাই ডিফল্ট আমরা কিন্তু দেখতে পারি যে আমাদের সিপিইউটি 1.2 ভোল্ট রয়েছে।
কিন্তু যখন কম্পিউটার অপারেশন করে দেখুন লুক, তখন কিন্তু দেখুন সে 0.65 ভোল্ট, 0.76 ভোল্ট, কখনো যখন পিক নেয় তখন কিন্তু 1.2 ভোল্ট হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে সিপিইউ কিন্তু সবসময় একই ভোল্টেজে কাজ করে না, সে প্রত্যেকটা সেকেন্ডে লক্ষ লক্ষ বার সে কিন্তু এই পিক আপ ডাউন করে। হয়তো ম্যাক্সিমাম 1.2 বা 1.3 আমরা যে রেঞ্জ দিই তত পর্যন্ত যায়, এবং মিনিমাম প্রায় অনেক সময় হাফ ভোল্টেজ 0.5 ভোল্টেজে কিন্তু নেমে আসে। এটি হচ্ছে নর্মাল সিপিইউর একটি পাওয়ারের রেঞ্জ। তাহলে অনেক সময় আপনারা দেখে থাকবেন যে কিছু কিছু মাদারবোর্ড যাদের ভিআরএম ভালো না, আপনাদের মাদারবোর্ডের সব কিছু স্টেবল কন্ডিশনে আছে, তারপরেও কিন্তু পিসি বারবার রিস্টার্ট নিচ্ছে অথবা পিসি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে ইনস্টেবল অর্থাৎ স্টেবল নয়, স্থির নয়, ইনস্টেবল পাওয়ার সাপ্লাই যদি হয়ে থাকে সিপিইউতে, আমি পিএসইউর কথা বলছি না, সিপিইউতে যেটা ভিআরএম করে সেটা যদি কম হয় সিপিইউ কিন্তু আনস্টেবল হয়, অর্থাৎ সিপিইউ কিন্তু রিস্টার্ট নেবে বা অফ হয়ে যাবে, সঠিকভাবে চলবে না, ডিস্টার্ব দেবে। তো সিপিইউর স্টেবিলিটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এইটা দিয়ে কিন্তু আমরা স্টেবিলিটি টেস্ট করতে পারি, স্ট্রেস টেস্ট করতে পারি, যাই হোক, অথবা প্রাইম 95 আছে, যাই হোক, সেটা আমাদের উদ্দেশ্য নয় বলার। এখানে দেখানোর উদ্দেশ্য হচ্ছে দেখুন আমাদের সিপিইউর এই ভোল্টেজ কিন্তু আপ ডাউন হচ্ছে। ওকে, এটি পরবর্তীতে বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ, সেজন্য এটি আমরা আপনাদের দেখালাম। মাদারবোর্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট হলো মাদারবোর্ডের পাওয়ার ডিজাইন। এই পাওয়ার ডিজাইনটি বেসিক্যালি ভিআরএম। তো পাওয়ার ডিজাইনটি আসলে কীভাবে হয় সেটি আমরা একটু দেখি। এইটাকে অনেকে ইপিইউ অর্থাৎ এনার্জি প্রসেসিং ইউনিট বলে থাকেন, অথবা এইটাকে বলা হয় বেসিক্যালি পিডব্লিউএম। পিডব্লিউএম বলতে বোঝায়, এটাকে বলা হয় পালস উইথ মডুলেশন। তো এই পালস উইথ মডুলেটর কী করে, সে কিছু পালস রয়েছে, অর্থাৎ ধরা যাক আমি কি স্পষ্ট করে যদি বুঝি, সিপিইউতে আমরা সবসময় একই ধরনের কাজ দেই না, কখনো সিপিইউর কাজ কম, কখনো সিপিইউর কাজ বেশি। সিপিইউ কিন্তু প্রত্যেকবার এই পিডব্লিউএমকে ইনস্ট্রাকশন পাঠায় যে তুমি এখন আমাকে আরও বেশি ভোল্টেজ দাও, আমি বেশি কাজের লোড পেয়েছি। আবার কখনো ইনস্ট্রাকশন পাঠায় যে তুমি আমাকে কম পাওয়ার দাও, কারণ আমার কাজের লোড নেই। তাহলে এই ইনস্ট্রাকশনটা বেসিক্যালি কিন্তু সিপিইউ থেকে কোথায় যায়, পিডব্লিউএমে। অর্থাৎ এটাকে এসুসে বলা হয় বা আসুস মাদারবোর্ডে বলা হয় ইপিইউ অর্থাৎ এনার্জি প্রসেসিং ইউনিট। এটি হচ্ছে মূল একটি ইউনিট। তো এখান থেকে বেসিক্যালি আমাদের ভিআরএমটা শুরু হয়। ভিআরএমকে অনেকে আবার পিপিএম বলা হয়, প্রসেসর পাওয়ার মডিউল। এই যে দেখুন এখানে এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে প্রত্যেকটাকে বলা হয় মসফেট। এই একটা মসফেট, এই একটা মসফেট, এগুলো প্রত্যেকটা একটা মসফেট। এবং এই যে বক্স দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় এক একটাকে চোখ। এটাকে চোখ বলা হয়, এরকম বানান CHK, এগুলোকে চোখ বলা হয়। অথবা চোখ ছাড়া আরেকটি নাম আছে, সেটি হচ্ছে ইন্ডাক্টর। এগুলোকে চোখ বা ইন্ডাক্টর বলা হয়। তো এগুলোকে চোখ বা ইন্ডাক্টর বলা হয়। এবং সামনে আরেকটি রয়েছে, এটাকে বলা হয় ক্যাপাসিটর। এগুলোকে আমরা সাধারণত জানি এগুলো ক্যাপাসিটর। ক্যাপাসিটরের কাজ হচ্ছে বৈদ্যুতিক চার্জ সংরক্ষণ করা। এই যে প্রত্যেকটি, এটি পেলাম মসফেট, একটি পেলাম চোখ এবং একটি ক্যাপাসিটর। এই প্রত্যেকটা লাইন দেখুন, পরের ছবিতে আমরা যাই, দেখুন দেওয়া আছে, দেখুন এই যে একটি মসফেট, একটি চোখ এবং একটি ক্যাপাসিটর, সবগুলোকে 12 নম্বর লাইন দিয়ে সিপিইউর সাথে কানেক্ট করা হয়েছে, দেখুন এখান থেকে। তাহলে এই যে জিনিসটা ইপিইউ অর্থাৎ এনার্জি প্রসেসিং ইউনিট, পিডব্লিউএম পালস উইথ মডুলেটর, সেখান থেকে সিপিইউ যখন ইনস্ট্রাকশন দিল, সেই ইনস্ট্রাকশনগুলো সে দেখুন এই যে প্রত্যেকটি মসফেট, একটি চোখ এবং একটি ক্যাপাসিটর, এগুলো তিনটা মিলে এক একটা হয়, তাকে এক একটা বলা হয় এক একটা ফেজ। ফেজের বাংলা বলা হয় দশা। তাহলে এখানে মোট কয়টা ফেজ রয়েছে দেখি, দেখুন মসফেট, চোখ, ক্যাপাসিটর, একটা, দুইটা, তিনটা, এরকম করে দেখুন মোট 12টা ফেজ রয়েছে এখানে। তাহলে এই পুরো সার্কিটটাকে, এই পাওয়ার ডিজাইনের যে পুরো সার্কিটটা, এইটাকে বলা হয় ভিআরএম, ভোল্টেজ রেগুলেটর মডিউল। ওকে, তাহলে দেখুন এই ভিআরএম এর মধ্যে, তাহলে ইপিইউ থেকে যখন ইনস্ট্রাকশন আসে যে আমাকে ভোল্টেজ কম পাঠাও, তখন কিন্তু দেখুন এই ইপিইউ থেকে যে বিদ্যুৎটা যাবে সেটা কিন্তু একই সাথে
12টা ফেজ দিয়ে যাবে না। ইপিইউ থেকে ইনস্ট্রাকশন এই ফেজগুলো কিন্তু তখন যে কোনো একটা দিয়ে যাবে। অর্থাৎ তাহলে যদি আমার ফেজ এখানে 12টি হয়, তাহলে যেখানে একটি ফেজ দিয়ে যদি ননস্টপ যেত, সেটা কিন্তু 12 ভাগ করা হলো, অর্থাৎ 12 ভাগের 1 ভাগ সময় দিয়ে কিন্তু এগুলো কাজ করবে। তাহলে ফেজ যদি একটা হয়, সেক্ষেত্রে ওই ফেজ দিয়ে শুধুমাত্র সিপিইউ যখনই ইনস্ট্রাকশন দেবে তখনই কিন্তু ইপিইউ ওই একটা ফেজ দিয়ে কিন্তু শুধুমাত্র ভোল্টেজ সিপিইউতে পাঠাতে পারবে। কিন্তু একাধিক ফেজ যখন থাকবে তখন কি হবে, যে ধরা যাক এখন ইনস্ট্রাকশন দিলাম আর একটু বেশি ভোল্টেজ পাঠাবো, তখন ধরা যাক 9 নম্বর দিয়ে পাঠালো, একটু বেশি ভোল্টেজ পাঠালো। কিছুক্ষণ পরে সাথে ইনস্ট্রাকশন আসলো যারা কম ভোল্টেজ পাঠাও, তখন সে তার পরবর্তীতে 8 নম্বর দিয়ে কম পাঠালো। এরকম করে 12 বার, অর্থাৎ সিরিয়ালি 12 বার চেঞ্জ হতে হতে এভাবে কিন্তু ভোল্টেজ সিপিইউতে পাঠানো যাচ্ছে। এটা মূলত করতেছে কি, এই ইপিইউ করতেছে কন্ট্রোল, তারপরে এখানে মসফেটের পরে হচ্ছে চোখ, এবং চোখের পরে হচ্ছে এই ক্যাপাসিটর। আচ্ছা, তো তাহলে আমরা বুঝতে পারলাম যে যত বেশি ফেজ হবে তত সিপিইউ বেশি স্ট্যাবল হবে। স্ট্যাবল বলতে বুঝে একদম শক্তিশালী, স্থির, হ্যাঁ, কম্পিউটার কোনোভাবে ডিস্টার্ব করবে না। ওকে, আচ্ছা, তার অর্থ এই নয় যে ফেজ একটু কম হলেই সেটা আনস্টেবল হয়ে যাবে। যাই হোক, তো এখন আমরা এই সার্কিটটা আর একটু ক্লিয়ার বোঝার জন্য আমরা আরেকটি ছবিতে যাই। তো স্পষ্ট করে একটি সার্কিট দেওয়া আছে। ধরা যাক আমার এখানে ফেজ রয়েছে মাত্র একটা। তাহলে একটা ফেজ যদি হয় তাহলে সেখানে কী কী থাকবে? অবশ্যই একটা পাওয়ার সাপ্লাই ইউনিট থাকবে, একটা ইপিইউ থাকবে, একটা মসফেট থাকবে, এবং একটি চোখ থাকবে, এবং আর একটা ক্যাপাসিটর থাকবে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এগুলো সবই এখানে আছে। তো মসফেট এখানে বেসিক্যালি কিন্তু আমাদের থাকে, এখন আধুনিককালে একটি মাত্র মসফেট, ওটাকে বলা হয় ড্রাইভার মসফেট। কিন্তু ওই ড্রাইভার মসফেটে কিন্তু অ্যাকচুয়ালি একটি নয়, 3টি মসফেট থাকে। যাই হোক, সেটা পরে দেখাচ্ছি। তো এই সিপিইউ থেকে এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট, পিএসইউ থেকে মাদারবোর্ডে সাপ্লাই এসছে, এবং এখানে আসলে এই মসফেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে হাই সাইড মসফেট, একটা হচ্ছে লো সাইড মসফেট। বন্ধুরা খেয়াল করবেন, তো এখান থেকে পিএসইউ কী করলো, যখন আমাদের একটি ফেজের যদি ভিআরএম হয়, তখন এখান থেকে সে বলল যে আমাকে ভোল্টেজ পাঠাও 1.25 ভোল্টেজ পাঠাও। তখন কি হলো, এইখানে এই যে সুইচ হাই সাইড মসফেট, এটা কিন্তু তখন অন হয়ে যায়, মানে এটার সাথে কানেকশন লেগে যাবে, এটা অন হয়ে যাবে, কিন্তু এটা অফ থাকবে। তাহলে এইটা যদি অন হয়, তাহলে দেখুন এইখান থেকে এটা হচ্ছে চোখ বেসিক্যালি কি করে, চোখে কাজ হচ্ছে সে ইলেকট্রিক চার্জ কনভার্ট করে মূলত। দেখুন এখান থেকে 12 ভোল্ট আসলো, সেই 12 ভোল্ট কিন্তু এখানে কি করতে হবে, কনভার্ট করতে হবে। তো ভিআরএম বেসিক্যালি কি করে, ভিআরএম একটি মিনি পাওয়ার সাপ্লাইয়ের মতো, সেটা শুধুমাত্র সিপিইউর জন্য। এবং এই মিনি পাওয়ার সাপ্লাই কি করে, দেখুন 12 ভোল্ট ডিসিকে সে 1.3 বা 1.2 আমাদের যেমন প্রয়োজন হবে, সেই 1.5 ভোল্টে কিন্তু বেশি নয়, এই ভোল্টে কিন্তু সে কনভার্ট করবে। তাহলে সে কিন্তু কনভার্ট করতেছে ডিসি থেকে ডিসি, যেটা আমরা কিভাবে সাধারণত পেয়ে থাকি। আমরা সাধারণত বাড়ি ঘরে আমরা কি মোবাইলে চার্জ দিই, চার্জার ইউজ করি, অ্যাডাপ্টার ইউজ করি, অথবা অথবা ট্রান্সফর্মার ইউজ করি। ট্রান্সফর্মার কী করে, এসি থেকে ডিসিতে কনভার্ট করে। কিন্তু দেখুন এই চোখটা এমন একটা ইন্টারেস্টিং ডিসি ট্রান্সফর্মার, এটা কিছু ট্রান্সফর্মার লাইক, এটা গঠনটাও কিন্তু এরকম। একটি চোখ দেখতে আমাদের ছোট ছোট চৌকো বক্সের মতো দেখায়, কিন্তু যারা পুরোনো মাদারবোর্ড 10 বছর আগে মাদারবোর্ড ইউজ করছেন তারা দেখবেন যে কিছু কয়েল, মোটা কয়েল, সুন্দর একদম কপার কয়েল, সেগুলো প্যাঁচানো থাকে। যেমন আমার পূর্বের ইন্টেল মাদারবোর্ডটাই ছিল, প্যাঁচানো কয়েল দেখা যেত উপর থেকে। সেটা মাত্র 3টা ফেজ ছিল, কারণ আমার মনে পড়ে সেখানে 3টি কয়েল ছিল এরকম মোটা সিপিইউর পাশে। তো এই যে কয়েলগুলো, এটা বেসিক্যালি আমরা যারা ট্রান্সফর্মার খুলে দেখেছি বা ব্যবহার করেছি বা লেখাপড়া করেছি, আমরা জানি ট্রান্সফর্মার কী থাকে। সে দুই পাশে দুটো কয়েল থাকে, এই কয়েল এক পাশের কয়েল এসি থাকে, আর এক পাশের কয়েল ডিসি হয়ে যায়, সেখানে একটি ম্যাগনেটিক ফিল্ড হয়। তো চোখ একইভাবে কাজ করে। দেখুন চোখের মধ্যে থাকে কিছু কয়েল, এবং সেখানে কি হয়, ম্যাগনেটিক ফিল্ড, বিদ্যুৎ স্টোর হয়, এবং সেটা কম ভোল্টেজ হয়। এবং পরবর্তীতে চোখ থেকে কোথায় হয়, দেখুন ক্যাপাসিটর। ওকে, তো ক্যাপাসিটরের কাজও কি, ক্যাপাসিটরের কাজ হচ্ছে কিন্তু বিদ্যুৎ স্টোর করা, টেম্পোরারিলি স্টোর করা, খুব কম সময় স্টোর থাকে। তো সেও কিন্তু বিদ্যুৎ স্টোর করে, বাট একটু অন্য উপায়। সে কী করে, ইলেকট্রিক ফিল্ড তৈরি করে।
আমরা যারা লেখাপড়া করেছি আমরা জানি যে ক্যাপাসিটর কী জিনিস। ক্যাপাসিটর হচ্ছে দুইটা ধাতব পাত, তার মাঝখানে যদি একটা পাতলা শীট যেটা বৈদ্যুতিক ভাবে কুপরিবাহী সেটা রাখা হয়, এবং সাধারণত এই পাশ থেকে বিদ্যুৎ আসে আর এক পাশ থেকে বিদ্যুৎ আসে। তো এখানে কিছু প্লাস এদিকে মাইনাস চার্জ এখানে সংরক্ষিত হয়। এটি হচ্ছে ক্যাপাসিটর কাজ। ক্যাপাসিটর কাজ হচ্ছে যে অনেক সময় বিদ্যুৎ কম হয়ে গেল বা বেশি হয়ে গেলে কী করে, ক্যাপাসিটর তার স্টোরে থাকা সেই বিদ্যুৎগুলোকে সে দিতে পারে। তাহলে এখানে অবশ্যই একটা ক্যাপাসিটর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হাই কোয়ালিটি ফুল ক্যাপাসিটর দরকার, যাতে অনবরত সিপিইউকে ননস্টপ বিদ্যুৎ দেওয়া যেতে পারে। ওকে, তাহলে এটি গেল আমাদের মূল একটি ওয়ান ফেজ সিঙ্গেল ফেজ সার্কিটের একটি বিষয়। দেখুন এটি হচ্ছে একটি মাল্টিফেজ ভিআরএম। তো দেখুন এখান থেকে পাওয়ার আসলো, পাওয়ার এসে এইটা অন হয়ে গেল, ঠিক আছে। তো এইটা অফ থাকবে, এগুলো এটা অন থাকবে, এটা অন থাকবে, বাট মূল কানেকশন কিন্তু অফ থাকবে। তাহলে এই মসফেটটা অন, এই মসফেটটা অন, অর্থাৎ লো সাইড মসফেট। তাহলে এই দুটি অফ, এইটা কিন্তু অন। তাহলে এখানে বিদ্যুৎ আসলো আর এইটা কিন্তু লো সাইডটা অফ, তার বিদ্যুৎটা এখানে থেকে সিপিইউতে গেল। ক্যাপাসিটর একটি থাকলে সমস্যা নেই, কারণ ক্যাপাসিটর মূল কাজ হচ্ছে বিদ্যুৎ সঞ্চয় করা। এখানে ক্যাপাসিটর অনেক বেশিও থাকতে পারে। ওকে, সাধারণত যেগুলো হাই এন্ড মাদারবোর্ড সেগুলো কিন্তু মসফেট একটার সাথে একটা ক্যাপাসিটর অবশ্যই থাকবে। এরপরে যখন দেখা গেল যে এইটা অফ হয়ে গেল, তখন এইটাও কিন্তু কী হলো, এইটাও কানেকশন অন হয়ে গেল, অর্থাৎ লো সাইড অন হয়ে গেল, এইটা কিন্তু হাই সাইড অফ হয়ে গেল। এবার মনে করুন দ্বিতীয়টার সাথে ইনস্ট্রাকশন চলে এসছে, এইটা অন হয়ে গেছে, তখন কি হবে, এইটা কিন্তু এটা কি আর তখন অন থাকবে না, এইটা অফ হয়ে যাবে, ঠিক আছে। কিছুক্ষণ পরে ইনস্ট্রাকশন হলো এইটা কি হলো, অন হয়ে গেল, তাহলে কি হলো, এইটা আবার অফ হয়ে গেল। এরপর আবার চলে গেল, এইটা অন হয়ে গেছে, তাহলে বিদ্যুৎ এখান দিয়ে চলে যাবে, তখন এইটা আবার কী হবে, অফ থাকবে। তো এইভাবে প্রসেস করে যতগুলো ফেজ থাকবে পিডব্লিউএম বা ইউ ততবার আলাদা আলাদা ফেজে ভাগ করে দেবে। তাহলে আমরা বুঝতে পারছি কি, যত বেশি ফেজ হবে তত সংখ্যক গুণ কিন্তু আমাদের কিন্তু ফেজের ডিউরেবিলিটি বাড়বে। যদি আমার একটা থাকতো তাহলে নন স্টপ ওইটা কাজ করতে হতো, যখন 12টা থাকে তখন 12 ভাগে কাজ হয়, তাহলে 12 গুণ কিন্তু আমার ডিউরেবিলিটি বা স্থায়িত্ব বেড়ে গেল। তাহলে বন্ধুরা এবার একটু পুরাতন জেনারেশন মাদারবোর্ড নিয়ে একটু দেখা যাক। দেখুন এই যে এটাই আমরা দেখি চোখ কয়টা আছে, গুণ নেই, 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে 8টি চোখ আছে, আমি বুঝে নিতে পারবো যে এখানে 8টি ফেজ রয়েছে। সবসময় যে প্রত্যেকটি চোখের সাথে একটি করে ক্যাপাসিটর থাকতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। অনেক সময় আছে ক্যাপাসিটর বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে, কারণ এই চোখ থেকে যখন বিদ্যুৎটি যায় সেটি ক্যাপাসিটর প্রসেস হয়ে তারপর কিন্তু সিপিইউতে যায়। আচ্ছা, ধরা যাক এখন আমরা বলেছিলাম যে আমাদের কিন্তু প্রত্যেকটা ফেজ, এখানে ফেজ রয়েছে কটা, তাহলে আমরা বুঝতে পারছি 8টা, 1 2 3 4 5 6 7 8। ওকে, তাহলে ইপিইউ থেকে যখন এই দেখুন ইপিইউ এনার্জি প্রসেসিং ইউনিট বা পিডব্লিউএম পালস উইথ মডুলেটর কেন বলা হয় সেটা আমরা পরে দেখছি। তো দেখুন সিপিইউ থেকে কন্টিনিউয়াসলি কিন্তু ইনস্ট্রাকশন আসে যে আমাকে কম বিদ্যুৎ পাঠা বা কম ভোল্টেজ পাঠা বা বেশি ভোল্টেজ পাঠা। তো এখান থেকে ইপিইউ থেকে যে আমাদের ইনস্ট্রাকশন যাবে সেটা কিন্তু 8 ভাগে ভাগ হবে। আমরা আগেই বলেছি যে 8টি ফেজ আছে, তো 8 ভাগে ভাগ হবে। তো আমরা আগে যে সার্কিটটি দেখিয়েছি সেখানে কিন্তু আমরা দেখিয়েছি যে দুটো মসফেট থাকবে। দেখুন মসফেট 1 মসফেট 2, একটি হচ্ছে হাই সাইড মসফেট, একটি হচ্ছে লো সাইড মসফেট। তাহলে হাই সাইডটা যখন অন হবে তখন কিন্তু তখন কিন্তু ভোল্টেজ সিপিইউতে যাবে, এবং একই সময়ে ইন্টারেস্টিং বিষয় একটি মাত্র ফেজ থেকেই সিপিইউতে পাওয়ার যাবে। তাহলে 8টি ফেজ মানে 8 বার পালা করে কিন্তু সিপিইউতে পাওয়ার যাবে। তো যেহেতু কন্টিনিউয়াসলি ভোল্টেজ আপ ডাউন করতে হচ্ছে, সুতরাং সবাই মিলে কাজ করতেছে হাতে হাত রেখে, এটা খুব দারুণ একটা বিষয়। তো দেখুন, এবং প্রত্যেকের সাথে কিন্তু দুটি মসফেট রয়েছে। তো একটি মসফেট হচ্ছে হাই সাইড, একটা হচ্ছে লো সাইড। তাহলে একই সময়ে এই আটটা ফেজের মধ্যে একই সময়ে শুধুমাত্র একটা হাই সাইড মসফেট অন থাকবে, শুধুমাত্র একটা, এবং বাকি 7টা কিন্তু লো সাইড মসফেট কিন্তু কী থাকবে, অন থাকবে। তাহলে 7টা লো সাইড অন থাকা মানে কি, 7টা বন্ধ থাকা, একটা হাই সাইড মসফেট অন থাকা মানে কি, হাই সাইডটাকে একটা থেকে বিদ্যুৎ সিপিইউতে যাওয়া। তাহলে দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে মসফেট কটা আছে, 1 2, একটা চোখ এবং একটা ক্যাপাসিটর। দেখুন এখানে 3টি ক্যাপাসিটর এই সাইডেও আছে, অসুবিধা নেই। ও সরি, এটা কিন্তু আরও বেশি চোখ রয়েছে, 1 2 3 4 5 6 7 8। তাহলে এই মাদারবোর্ডটা অত্যন্ত হাই এন্ড মাদারবোর্ড। তো হাই এন্ড মাদারবোর্ড
এবং এখানে কিন্তু 16টি চোখ রয়েছে, অর্থাৎ 16টি ফেজ। ও এই পাশেও দেখুন 1 2 3 4, অর্থাৎ এখানেও ডবল ডবল করে মসফেট রয়েছে। তাহলে একটা চোখের সাথে ডাবল মসফেট রয়েছে এবং ক্যাপাসিটর রয়েছে। এবং দেখুন পাওয়ার সাপ্লাই 4 পিন নয়, 8 পিনের সিপিইউ পাওয়ার কানেক্টর। তাহলে এই যে আমরা যে সার্কিটটা জানলাম সেটা আরেকটু স্পষ্টভাবে এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। একটা ভিআরএম, এই টোটাল সার্কিটটাকে কিন্তু বলা হয় ভিআরএম, ভোল্টেজ রেগুলেটরি মডিউল। তো দেখুন এই যে প্রথম হলো ইপিইউ, এসুসের ভাষা ইপিইউ, কিন্তু স্ট্যান্ডার্ড ভাষা হচ্ছে পিডব্লিউএম, পালস উইথ মডুলেটর। ওই যে উইথ বললাম কেন, কারণ প্রত্যেকটা স্পাইক উঠেছে, এটাকে বলে উইথ। আবার বন্ধ ছিল পাঠানো, আবার উঠেছে, আবার পাঠানো, আবার বন্ধ, তাহলে এই যে প্রত্যেকটা এটা হচ্ছে একটা পালস। ওকে, তাহলে দেখুন পিডব্লিউএম প্রথমে যে একটা ইনস্ট্রাকশন পেল, সিপু বলে আমাকে একটু ভোল্টেজ বেশি করে পাঠাও, সে প্রথমে 1 নম্বর ড্রাইভারে পাঠালো। তাহলে ড্রাইভার মসফেট আরও স্পেসিফিক, সে এগুলো কিন্তু অফ রেখেছে, হ্যাঁ, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে রেগুলেট করেছে। তো এইটাকে ইনস্ট্রাকশন আসলো, দেখুন এটা কিন্তু পিডব্লিউএম, আর দেখুন পিএসইউ কিন্তু হলুদ কালারটা দেখুন, পিএসইউ থেকে বিদ্যুৎ আসছে কিন্তু সরাসরি কিন্তু লো অথবা হাই এই দুই মসফেটে চলে যায়, ড্রাইভারে কিন্তু সরাসরি আসে না। ড্রাইভার যেটা করে শুধুমাত্র ইনস্ট্রাকশনকে সে এক্সিকিউট করে, অর্থাৎ নির্বাহ করে। তাহলে এখান থেকে ড্রাইভার আসলো, ড্রাইভার বললো যে হ্যাঁ তুমি হাই মসফেট তুমি অন হও, তুমি অফ থাকো, আর এখানে সবাইকে বলে লো তুমি অন থাকো। লো অন মানে অবশ্যই সেখান থেকে বিদ্যুৎ যাবে না। তার কিছুক্ষণ পরে, অত্যন্ত ক্ষুদ্র সময়, না আমরা বললাম যে কয়েক লক্ষ ভাগের 1 ভাগ সময়ের মধ্যে, অর্থাৎ 4 লক্ষ ভাগের 1 ভাগের মধ্যে, কিন্তু সাথে সাথে ড্রাইভার এইটা বললো যে হ্যাঁ তুমি হাই মসফেট তুমি অফ যাও, লো মসফেট তুমি অন হয়ে যাও। তাহলে লো অন হয়ে গেল, তাহলে কি হলো, তারপর বললো ড্রাইভার যে তুমি হাইটা কানেক্টেড হয়ে যাও, লোটা তুমি কিন্তু খুলে যাও মানে কি হলো, বন্ধ থাকা। তাহলে হাইটা যখন কানেকশন লেগে যাও, তার মানে কি এটা অন হয়ে গেল। তাহলে তখন আবার 2 নম্বর থেকে বিদ্যুৎ সিপিইউ পেল। এবং দেখুন তাহলে এই তিনটা মিলে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে কি ড্রাইভার মসফেট, তারপর হচ্ছে দেখুন এই চোখ, তারপর হচ্ছে ক্যাপাসিটর। দেখুন ক্যাপাসিটরগুলো একটু আলাদাভাবে রাখা হয়েছে, প্রত্যেকটার সাথে একটার সাথে করে এটার সাথে রাখা হয় নাই, হ্যাঁ। তার মানে ক্যাপাসিটর অনেক সময় চোখের থেকে কম সংখ্যা বা বেশি সংখ্যার হতে পারে। এই দেখুন ক্যাপাসিটর তাহলে চোখ এবং ক্যাপাসিটর দুটোই কিন্তু বেশি পরিমাণ বিদ্যুৎ দিয়ে করে। তো ফেজ বেশি হলে কি হয়, ফেজ বেশি হলে সিপিইউ শুধু কম্পিউটার স্টেবল হয় না, আপনি যখন ওসি করেন, ওভারক্লকিং করেন, তো ওভারক্লকিং করলে অবশ্যই সিপিইউতে বেশি পরিমাণ ভোল্টেজ 1.4 ভোল্টেজ লাগলো, বেশি পরিমাণ এনার্জি লাগলো, বেশি পরিমাণ বিদ্যুৎ লাগলো, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফেজ বেশি হলে ভালো হয়। এবং ফেজের কোয়ালিটিও কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে দেখুন আধুনিক সময়ে মসফেটগুলো কিন্তু ড্রাইভার মসফেটে কনভার্ট হয়েছে। ধরা যাক আমি একটা আধুনিক মাদারবোর্ড দেখি, দেখুন এই একটি মাদারবোর্ড রয়েছে, এই মাদারবোর্ডে দেখুন ক্যাপাসিটর রয়েছে, চোখ রয়েছে, এবং এখানে কি রয়েছে, এখানে দেখুন মসফেট রয়েছে। এটি দেখুন একটু ইন্টারেস্টিং মসফেট, দেখুন এখানে কতগুলো 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ দেখুন 8টি কানেকশন। কিন্তু দেখুন নর্মালি মসফেটে কয়টি করে, দেখুন 4টা করে কানেকশন। ওকে, তো আমরা বলেছিলাম কিন্তু চোখের আগে কিন্তু 3টি মসফেট থাকে, ঠিক আছে। আমরা শুরুতে বলেছিলাম 2টি মসফেট থাকে, এটি হলো ওল্ড টার্ম অর্থাৎ মসফেট, একটি হলো হাই সাইডের মসফেট, একটি হচ্ছে লো সাইডের মসফেট, এবং আরেকটি মসফেট রয়েছে স্ট্যান্ডার্ড ভিআরএম করার জন্য, সেটা করে ড্রাইভার মসফেট। তো ড্রাইভার মসফেটের কাজ কি, ইপিইউ থেকে বা পিডব্লিউএম থেকে যে ইনস্ট্রাকশন আছে সেটা সরাসরি স্পষ্টভাবে ক্লিয়ারভাবে প্রত্যেকটা ফেজকে আলাদাভাবে বুঝিয়ে দেওয়ার জন্য একটি আলাদা মসফেট দরকার হয়, সেটাকে বলা হয় ড্রাইভার মসফেট। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের মাদারবোর্ড ম্যানুফ্যাকচারিংগুলো আরও স্মার্ট হয়েছে, তার এই 3টা মসফেটকে দেখুন, এই যে ট্রেডিশনাল মসফেট, এই দুটো হচ্ছে ট্রেডিশনাল মসফেট, আর একটা হচ্ছে ড্রাইভার মসফেট। এই দেখুন ড্রাইভার মসফেট, তো দুটো ট্রেডিশনাল মসফেট, এই দেখুন দুটো ট্রেডিশনাল মসফেট এবং একটি ড্রাইভার মসফেট। তো এই 3টি মসফেট আসলে কি, যারা ইলেকট্রনিক পার্টস নিয়ে কাজ করেন, ধরা যাক ক্যাপাসিটর তারা চেনেন, তারা মসফেট চেনেন। মসফেট হলো এক ধরনের ট্রানজিস্টর, আমাদের সিপিইউ কিন্তু কয়েক শত কোটি মসফেট দিয়ে তৈরি, কয়েক শত কোটি ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরের একটি প্রকার হলো কিন্তু মসফেট, যেটা যদি আপনি ট্রানজিস্টর বুঝে থাকেন তাহলে বুঝবেন যে ট্রানজিস্টরের একটি স্পেশাল টাইপ হচ্ছে কিন্তু মসফেট। তাহলে দেখুন এই 3টি মসফেট মিলে কি হলো একটি ড্রাইভার মসফেট। দেখুন এটাকে বলে ড্রাইভার আইসি বা ড্রাইভার মসফেট, এবং সবগুলো মিলে এখন হলো কি একটা স্মার্ট ড্রাইভার মসফেট।
এবং দেখুন এই তিনটা যে কোনো জায়গা নিত, তাতে কিন্তু দেখুন 50% জায়গা নিয়েছে, অর্থাৎ জায়গাও কমে গেছে, অর্থাৎ মাদারবোর্ডটাও ক্লিন হয়েছে। তাহলে বন্ধুরা দেখুন এখন আমাদের কিন্তু এই যে ড্রাইভার মসফেট, এই ড্রাইভার মসফেট, ওকে। এবং এই যে দেখুন ইপিইউ, এনার্জি প্রসেসিং ইউনিট, অথবা এটাকে আমরা বলা হয় কি পিডব্লিউএম, পালস উইথ মডুলেটর, ওকে। তাহলে বন্ধুরা দেখুন এই যে পিডব্লিউএম থেকে একটি ইনস্ট্রাকশন আসলো, সেটা গেল এই দেখুন ড্রাইভার মসফেট। তাহলে ড্রাইভার মসফেট একসাথে ড্রাইভও করলো এবং হাই সাইড এবং লো সাইড থেকে তারা অবশ্যই সেই মসফেটগুলো কাজ করলো, চোখের মধ্য থেকে এবং ক্যাপাসিটর থেকে সিপিইউতে পাওয়ার চলে আসলো। তাহলে আমরা বুঝতে পারলাম যে ড্রাইভার মসফেট কি। এবার আমরা আসি যে এই যে ফেজগুলো, এই ফেজগুলো কোয়ালিটি আমরা কি করে নির্ণয় করব। দেখুন ক্যাপাসিটর অবশ্যই কিন্তু হাই কোয়ালিটি হতে হবে। ক্যাপাসিটর ইলেকট্রিসিটি চার্জগুলো, ইলেকট্রিক ফিল্ড তৈরি করে সে চার্জ সংরক্ষণ করে এবং সিপিইউতে স্টেবল পাওয়ার দেয়, অর্থাৎ কোনোভাবে অন্য জায়গায় পাওয়ার কম বেশি হয়ে গেলেও সে কিন্তু সিপিইউতে একেবারে স্টেবল পাওয়ার দেয়। আরেকটি গ্রাফ পিডব্লিউএম কী করে তার পালস তৈরি করে সেটি আমরা একটু দেখি। দেখুন একটি ইপিইউ এইভাবে কিন্তু পালস ইনস্ট্রাকশন তৈরি করে, অর্থাৎ ধরা যাক যে একটি ইপিইউ আইসির ফ্রিকোয়েন্সি কত, একটি সিপিইউ থেকে আগত ইনস্ট্রাকশনগুলো সে কতটা ফ্রিকোয়েন্সিতে ইনস্ট্রাকশন রেসপন্স করে। ধরা যাক একটি পিডব্লিউএম বা ইপিইউ সে 300 কিলোহার্টজ, তাহলে 300 কিলোহার্টজ সমান কী হয়, কিলো বলতে 1000, 300 বলতে তাহলে এটি হলো 3 লক্ষ হার্টজ। তাহলে 1 সেকেন্ডে কিন্তু 3 লক্ষ এরকম পালস তৈরি করতে পারবে। দেখুন পালস আসলো নামলো, আসলো নামলো, তাহলে পালসে পাঠালো বন্ধ হলো, পাঠালো বন্ধ হলো। তাহলে আমরা যে বলছি যে সিপিইউতে অনবরত পালস পাঠাচ্ছে, তাহলে দেখুন এখানে কিন্তু সে বিদ্যুৎ পাঠাচ্ছে না, আবার এখানে বিদ্যুৎ পাঠাচ্ছে, আবার বিদ্যুৎ পাঠাচ্ছে না, আবার পাঠাচ্ছে। তাহলে দেখুন প্রত্যেকটা এক একটা যে ফেজ, প্রত্যেকটা ফেজে পাঠাচ্ছে। তাহলে দেখুন ধরা যাক এই প্রথমটা আমরা 1 নম্বর ফেজে পাঠাচ্ছি, দ্বিতীয় যে পালসটা সেটা 2 নম্বর ফেজ পাঠাচ্ছে, তৃতীয় পালসটা দেখুন, তৃতীয় পালসটা যে তৃতীয় পালস এটা 3 নম্বর ফেজে পাঠাচ্ছে, 4 নম্বরটা 4 নম্বর ফেজে পাঠাচ্ছে, আবার সে 5 নম্বর ঠিক 1 নম্বর ফেজ দিয়ে কিন্তু সে পাঠাচ্ছে। তাহলে দেখুন যদি 1 সেকেন্ডে 3 লক্ষ, ধরা যাক আমি স্পষ্ট করবো জন্য আমি বলি 4 লক্ষ মেগাহার্টজ, তাহলে 4 লক্ষ যদি হয় তাহলে দেখুন 4টা ফেজ দিয়ে, তাহলে প্রত্যেকটা ফেজ 1 সেকেন্ডে কতটা পালস বা ভোল্টেজ সিগন্যাল সিপিইউকে পাঠাতে পারলো, তাহলে 4টা ভাগ করলে প্রত্যেকটা ফেজ কিন্তু হয় 1 লক্ষ করে। তাহলে প্রত্যেক সেকেন্ডে 1 লক্ষ কিন্তু সে কিন্তু বিদ্যুৎ ভোল্টেজ সে কিন্তু সিপিইউতে পাঠাতে পারলো, ওকে। তাহলে দেখুন এটা কিন্তু পরস্পরভাবে একটা পরপর কিন্তু 2টা পালস কিন্তু কোনো চোখ বা কোনো ফেজ কিন্তু পাঠাতে পারবে না, সে পরপর করতে হবে, সবাইকে সমানভাগে ভাগ করে দেওয়া হবে প্রত্যেকটা ফেজ। তাহলে আমরা বুঝতে পারলাম যে পিডব্লিউএম বা ইপিইউ কী করে সিগন্যালগুলোকে ভাগ করে। এখন প্রশ্ন হতে পারে আপনার, দেখুন এই যে একটি সময় কিন্তু সে পালস পাঠাচ্ছে না, পালস মানে কি, সেই 12 ভোল্ট বিদ্যুৎ বা 5 ভোল্ট বিদ্যুৎ যেটা সিপিইউতে যাবে। তাহলে দেখুন এই যে পাঠাচ্ছে, এই যে পাঠাচ্ছে না, তাহলে এই সময় কি সিপিইউ বন্ধ হয়ে যাবে, পালস পাঠাচ্ছে না? আসলে বন্ধ হয়ে যাবে না, কারণ আমরা কি বলেছিলাম একটি ফেজে কিন্তু মসফেট, চোখ এবং একটি ক্যাপাসিটর থাকে। তাহলে ক্যাপাসিটরের মধ্যে কিন্তু বিদ্যুৎ কিন্তু স্টোর থাকে, তাহলে এই সময়টা কিন্তু ওখান থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ কিন্তু সিপিইউ পেয়েই যাবে। তাহলে এই যে 4 লক্ষ যে সিগন্যালটা তার প্রত্যেকটা 4টা ফেজ দিয়ে 1 লক্ষ করে যাবে, অর্থাৎ সাইমultaneously, মানে একটার পর একটা করে যাবে, অর্থাৎ একবারে কিন্তু 1 লক্ষ যাবে না। তো সবাইকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। তাহলে যে সুবিধাটা হলো সেটি হচ্ছে 4 ভাগের 1 ভাগ। তাহলে একটা যদি ফেজ থাকতো তাহলে সেটা যত গরম হতো, তাহলে 4টা কিন্তু তার 4 ভাগের 1 ভাগ করে গরম হবে। একটা থাকলে যে পরিমাণ ধরো 5 বছর যাইতো, তাহলে 4টা থাকলে গিয়ে 4 5 20 বছর যাবে, অর্থাৎ স্ট্যাবিলিটি বাড়লো, ডিউরেবিলিটি বাড়লো এবং কাজ হলো ক্লিন, পারফেক্ট হলো। তাহলে দেখুন আপনি বেস্ট মানের ভিআরএম মধ্যে আপনি কী পাবেন। দেখুন এখানে একটি অত্যন্ত ভালো মানের ক্যাপাসিটর থাকবে। এই ক্যাপাসিটর অবশ্যই কিন্তু লিকেজ ফ্রি হতে হবে, অর্থাৎ
লিক রেজিস্ট্যান্ট বলতে বোঝায় এটা কোনোভাবে লিক হবে না। অনেকের ক্ষেত্রে দেখা গেছে 2000 সাল বা 2002-3 সাল বা এরকম একটা সময় দেখা গেছে যে অনেকের মাদারবোর্ডে কিন্তু এই ক্যাপাসিটর বার্স্ট হয়ে গেছে, মানে ফেটে গেছে, ফেটে গিয়ে এমনকি কম্পিউটার আগুনও ধরে যেতে পারে। অনেকের ক্ষেত্রে ক্যাপাসিটর থেকে লিক হয়ে লিকুইড রূপে রয়ে যেতে পারে। সুতরাং হাই কোয়ালিটি ক্যাপাসিটর হতে হবে যাতে ডিউরেশন অনেক বেশি হয়। আর আমরা তো বলেছি যে মাল্টিফেজ হলে কিন্তু সেই কার্যক্ষমতা সবাইকে ভাগ করে দেয় বলে তার ডিউরেশন এমনিতেই বেশি হবে। তো অবশ্যই এই ক্যাপাসিটরগুলো হতে হবে কিন্তু দেখুন ক্যাপাসিটর অনেক বড় হয়ে থাকে, তার মধ্যে কিন্তু ভালো কোয়ালিটি হচ্ছে জাপানিজ ক্যাপাসিটর বলে, কোনোগুলো হচ্ছে ডার্ক ক্যাপাসিটর কালো রঙের ক্যাপাসিটর, অথবা কোনো মাদারবোর্ড লেখা থাকবে সলিড ক্যাপাসিটর। তো এই ক্যাপাসিটরগুলো কিন্তু অত্যন্ত ভালো মানের হয়ে থাকে। একইভাবে ওভারক্লকিংয়ের জন্য আমাদের বলেছি চোখ এবং ক্যাপাসিটি ভালো হতে হবে। চোখ যদি বেশি হয় দেখুন চোখেরও ভালো কোয়ালিটি কি, ভিতরে অবশ্যই যে কয়েলটা থাকবে সেই কয়েলটা অতি উচ্চ মানের হতে হবে। তো এই চোখগুলো কী হতে হবে সুপার ফেইড চোকস, অর্থাৎ সিএফসি। দেখুন মাদারবোর্ডের গায়ে কিন্তু লেখা থাকে সিএফসি চোকস, হাই কোয়ালিটি সিএফসি চোকস। এবং এগুলো কিন্তু এই ধরে না। যদি আয়রন চোকস হয়ে থাকে তাহলে কিন্তু সেগুলো জং ধরে যেতে পারে। যদিও আজকাল সবগুলো চোখ কিন্তু সিল গেলা পারে, দেখুন সিল করা, একেবারে পুরো সিল করা, ভিতরে কি আছে সেটা কিন্তু বাইরে থেকে কোনো ধরনের বাতাস তার সাথে কানেক্টেড হতেই পারবে না। আজকাল মাদারবোর্ডগুলো থাকে গ্যালভানাইজড। ওকে, তো এবং এই চোখগুলো আরেক ধরনের হতে পারে, একে বলে প্রিমিয়াম অ্যালয় চোকস। তো মাদারবোর্ডে এগুলো লেখা একটু দেখে থাকবেন যে এগুলো ভালো হলে কিন্তু অবশ্যই আপনার ভিআরএম ফেসগুলো ভালো। এবং আরেকটি বিষয়, আমরা সাধারণত কিন্তু চোখ এবং ক্যাপাসিটর কিন্তু মাদারবোর্ডে দেখে থাকি, বাট এই যে ড্রাইভার মসফেট দেখুন অনেক ক্ষেত্রে বলে থাকেন দেখুন এই যে ড্রাইভার মসফেট এগুলো কিন্তু চোখ, আসলে চোখ না। চোখ হচ্ছে এই পুরো যে সার্কিট, আমাদের যে 12টা ফেজ থাকলো, বা এখানে কটা আছে 1 2 3, এখানে 12টা ফেজ রয়েছে। তো 12টা ফেজ পুরোটা মিলেই যে সার্কিটটা, এটাকেই আমরা বলি, বা যে পাওয়ার সাপ্লাই সিস্টেম, সিপি পাওয়ার সাপ্লাই সিস্টেম বা মিনি পাওয়ার সাপ্লাই সিস্টেম, এটাই হচ্ছে ভিআরএম। এবং সেখানে আজকাল এটাকে পিডব্লিউএম বা ইপিউটাকেও একসাথে মিলিয়েই বলা হয়। এবং সাধারণত ইপিউ একটাই থাকে, বেশি থাকে না। তো আমরা সাধারণত এই যে ড্রাইভার মসফেটগুলো কেন দেখি না, কারণ এর উপরে থাকে হিট সিঙ্ক। তাহলে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় চলে আসছে, কেন হিট সিঙ্ক থাকে? কারণ এই যে কন্টিনিউয়াসলি যে একটা থেকে একটা পরিবর্তন হয় এবং এই মসফেটগুলো খুব গরম হয়ে যায়, সেই তুলনায় কিন্তু ক্যাপাসিটর বা চোখ ততটা গরম হয় না, এই জন্য এইটার উপর কিন্তু আপনার হিট সিঙ্ক থাকে না। এই যে মসফেটগুলো প্রচণ্ড গরম হয়ে যায় বলেই এখানে কিন্তু হিট সিঙ্ক থাকে। এবং দেখুন অন্যান্য মাদারবোর্ডগুলো, এই দেখেন হিট সিঙ্ক, হ্যাঁ ভালো মানে মাদারবোর্ডগুলো দেখুন সব জায়গায় হিট সিঙ্ক। এগুলো কিন্তু হিট সিঙ্কটা খুলেই কিন্তু এগুলো দেখানো হয়েছে। দেখুন এই যে একটা ফেজ, হ্যাঁ এই যে হচ্ছে ড্রাইভার মসফেট, চোখ এবং ক্যাপাসিটর, এটা হচ্ছে ইপিইউ, পিডব্লিউএম। এই দেখুন অনেক ক্ষেত্রে আলাদা ইপিইউ এবং পিডব্লিউএম আলাদাও থাকতে পারে, স্পেশালি কয়েকটা ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু একটাই থাকে। ওকে, দেখুন এই যে হিট সিঙ্ক, তাহলে ইন্টারেস্টিং বিষয়। তো সিপিইউ যখন হাই লোডে চলবে, অনেক বেশি লোডে, 100% লোডে বা 90%, আপনি গেম যখন খেলেন 60% লোডে যখন চলছে, তাহলে কিন্তু অনেক বেশি পরিমাণ ভোল্টেজ, হাই ভোল্টেজ আসতেছে এবং অনেক বেশি পরিমাণে কারেন্ট বা বিদ্যুৎ আসতেছে। তাহলে যত বেশি আসবে ততই কিন্তু আপনার এই ড্রাইভার মসফেটগুলো গরম হয়ে যাবে। আর সেগুলো কুল করার জন্যই আমাদের কিন্তু খুব ভালো মানের হিট সিঙ্ক থাকতে হবে। এবং দেখুন এইটার সাথে, এই ভিআরএম এর সাথে আরেকটি বিষয় জড়িত আছে, সেটা বলে টিডিপি, থার্মাল ডিজাইন। টিডিপি হচ্ছে থার্মাল ডিজাইন প্রোফাইল। নর্মালি কিন্তু আমরা কম্পিউটারের সিপিইউর গায়ে কিন্তু লেখা দেখতে টিডিপি 95 ওয়াট, টিডিপি 65 ওয়াট, টিডিপি 35 ওয়াট। তাহলে দেখুন টিডিপি বলতে বোঝাচ্ছে থার্মাল মানে গরম, কিন্তু তার পাশে কিন্তু আছে ওয়াট হচ্ছে কি বিদ্যুতের এনার্জি। দুটোকে এক হওয়ার কথা ছিল, আসলে না। তাহলে একটা জিনিস এখানে বোঝা যাচ্ছে, যখন আমাদের সিপিইউ বেশি পরিমাণ পাওয়ার ইউজ করে তখন কিন্তু অনেক বেশি গরম হয়, তাহলে থার্মাল। তাহলে আলটিমেটলি বেশি পরিমাণ পাওয়ার খরচ মানে হচ্ছে বেশি পরিমাণ গরম। তাহলে এই থার্মাল এবং ওয়াট দুটো কিন্তু রিলেটেড, দুটো সম্পর্কিত। এই জন্যই তাহলে এই যে থার্মাল ডিজাইনটা, তাহলে এটা কিন্তু বেসিক্যালি কিন্তু পাওয়ার ডিজাইন। আজকাল মাদারবোর্ডের ওয়েবসাইটগুলোতে আপনি যখন যাবেন দেখবেন যে তার থার্মাল ডিজাইন, পাওয়ার ডিজাইন আলাদা। তো এই যে হিট সিঙ্ক, এটা কিন্তু অ্যাকচুয়ালি থার্মাল ডিজাইন, আর ভিআরএম হচ্ছে কিন্তু পাওয়ার ডিজাইন। তো আলটিমেটলি কিন্তু এই ভিআরএম এর সাথে কিন্তু থার্মাল ডিজাইনের কিন্তু সম্পর্ক আছে। তো আলটিমেটলি ভিআরএমগুলো যখন বেশি গরম হয়ে যাবে ড্রাইভার মসফেটগুলো, তখন কিন্তু হিট সিঙ্কের প্রয়োজন হবে। তাহলে অবশ্যই মাদারবোর্ড হিট সিঙ্ক ভালো থাকবে। যত বেশি দামি মাদারবোর্ড হবে তত বেশি ভালো হিট সিঙ্ক থাকবে, একটু কম দামি সেগুলো কিন্তু কম থাকবে। তো আরেকটি বিষয় যে এই ভিআরএম কিন্তু শুধুমাত্র সিপিইউতে থাকে না, জিপিইউর জন্য কিন্তু আজকাল অনেক মাল্টিফেজ ভিআরএম প্রয়োজন হয়। অর্থাৎ ভিআরএম
কী করে, জিপিইউতেও সঠিকভাবে একেবারে স্টেবল লেভেলে এনার্জি সরবরাহ করে। তো বন্ধুরা আমরা এখন কয়েকটি মাদারবোর্ডের একটু ছবি দেখি এবং আমরা তাদের ভিআরএমগুলো একটু চেক করি। ওকে, তো ধরা যাক অরাস দ্বিতীয় ছবি, দেখুন এটা অরাস, এটি হচ্ছে গিগাবাইটের মাদারবোর্ড। তো এখানে দেখুন এই যে ভালো মানে হিটসিঙ্ক দেওয়া আছে, অর্থাৎ ড্রাইভার মসফেটগুলো ঢাকা আছে, চোখগুলো দেখা যাচ্ছে এবং ভালো মানে দেখুন সলিড ক্যাপাসিটরগুলো রয়েছে এবং ব্ল্যাক কালার, এটাও ভালো মানের। আর তারপর দেখুন এই যে আলটিমেট পাওয়ার ডিজাইন, দেখুন ভিআরএম আমি বলেছি এটা কিন্তু পাওয়ার ডিজাইন বেসিক্যালি। তো দেখুন এই যে ড্রাইভার মসফেট পাওয়া গেছে, এই যে প্রত্যেকটা ফেজ, এখানে কয়টা ফেজ, 1 2 3 4 5 6 7 8, দেখুন এটা 8টি ফেজ, বেশ ভালো, 8টি কোরের সিপিইউ খুব ভালোভাবে চলতে পারবে, কোনো ধরনের ইস্যু হবে না। তো এই যে দেখুন এখানে কিন্তু ক্যাপাসিটি দেখা যাচ্ছে না, এই যে 1 2 3 4টা ক্যাপাসিটি দেখা যাচ্ছে, আরও হয়তো দিয়ে কিছু ক্যাপাসিটি হয়তো আছে। অরাস মাস্টার ভালো হিটসিঙ্ক আছে এবং এখানে কিন্তু ইপিউটা ঢাকা পড়ে গেছে এবং প্রত্যেকটি ফেজ দেখা যাচ্ছে, ক্যাপাসিটিগুলো দেখা যাচ্ছে। তো এগুলো সবই অত্যন্ত দামি মাদারবোর্ড, G490 অরাসের এলিট। এই দেখুন এখানে কিন্তু সিপিইউর যে পিন কানেক্ট দেখুন, আর শুধু 4 পিন না, 4-এর পরে আরও 8, তার মানে 12টা পিন। তাহলে আপনার পাওয়ার সাপ্লাই যখন পিএসইউ কিনবেন, পিএসইউ দেখে নেবেন যে সিপিইউ কানেক্টর কিন্তু বেশি কিনা, 12 পিন কিনা, নইলে কিন্তু কাজ করবে না। এখানে আমরা ইপিইউ দেখতে পাচ্ছি, আর দেখুন 12 ফেজ আমরা ভিআরএম দেখতে পাচ্ছি। স্ট্রিক্স মাদারবোর্ড, এসুসের অনেক দামি মাদারবোর্ড, দেখুন এখানে কিন্তু অনেক ফেজ, 1 2 3 4 5 6, অর্থাৎ 12 ফেজের, এটা 12 ফেজের মাদারবোর্ড। এখানে কয়টা চোখ দেখতে পাচ্ছি, দেখুন 1 2 3 4 5 6, এদিকে চোখগুলো নিশ্চয়ই 12টা চোখ হবে এখানেও। আর ক্যাপাসিটর দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি ক্যাপাসিটর। এরপর আরেকটি মাদারবোর্ড দেখুন, এটি হচ্ছে এসুসের, হিটসিং আছে বেশ ভালো মানে এবং চোখগুলো দেখা যাচ্ছে না, চোখ এই পাশে যেতে আসবে। এই দেখুন আমরা ড্রাইভার মসফেট দেখতে পাচ্ছি, তো একইভাবে এখানে হিটসিং আছে। ওকে, এটাও এসুস ম্যাক্সিমাস, অনেক দামি মাদারবোর্ড। দেখুন এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এদিকে আরও কতগুলো আছে বোধ হয়, 12 13 14 15 16 17, যদি ভুল কোনো হয় 16টা হতে পারে। এটা 16 ফেজের। একইভাবে মর্টার ম্যাক্স, এটা একটু কম প্রাইস, দেখুন 1 2 3 4 5 6 7, 7টি ক্যাপাসিটি রয়েছে, 1 2 3 4, 4টি 5টি 6টি 7টি চোখ রয়েছে। ওকে, মাদারবোর্ড দেখুন এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তো বন্ধুরা এখন আপনার প্রশ্ন হতে পারে, আমরা এত কিছুই জানলাম, তাহলে আমরা কতটি ফেজ দেখে, অর্থাৎ ভিআরএমে কতটি ফেজ দেখে আমরা মাদারবোর্ড কিনবো? তো তাদের জন্য সাজেশন, দেখুন আমরা অলরেডি বুঝে ফেলেছি যে যত বেশি ফেজ হবে ততটা মাদারবোর্ড তত বেশি স্টেবল হবে এবং তত ভালো কোয়ালিটি হয়ে থাকবে। এবং আজকাল অধিকাংশ মাদারবোর্ডই কিন্তু চোখগুলো কিন্তু সিএফসি দিয়ে এবং প্রিমিয়াম অ্যালয় দিয়েই তৈরি হয়। ক্যাপাসিটরগুলো বেশ জাপানিজ ক্যাপাসিটর থাকে অথবা ব্ল্যাক কালারের সলিড ক্যাপাসিটরই থাকে। তো ফেজ সংখ্যা গুণে এবং অধিকাংশ আমরা লো বাজেটের যদি মাদারবোর্ডগুলো দিয়ে যাই, সেগুলো কিন্তু আমার দেখা যাচ্ছে মিনিমাম 5টা ফেজের কম থাকে না আগে, এবং নর্মালি মাদারবোর্ডে 3টা ফেজের থেকে কম হয় না, আর 5টা ফেজ থাকে 5 থেকে 6,000 মাদারবোর্ডগুলোতেই। সুতরাং এবং আরেকটি বিষয় যেটা বলি, দেখুন তো বন্ধুরা আপনারা যখন মাদারবোর্ড কিনবেন অবশ্যই ওয়েবসাইটগুলো দেখে নেবেন। দেখুন ওয়েবসাইটে থাকে, দেখুন এটা হচ্ছে ডিরেক্ট 14 ফেজেস রয়েছে। ওকে, তো এখানে 12 ফেজ, এখানে 4+3 ফেজ। এরপর আসুন এসুস, যে ছবিগুলো আমরা আগেই দেখেছি, এখানে ফেজের কথা লেখা নেই, এখানে আমরা ফেজ চোখগুলো গুনলেই আমরা বুঝতে পারি। একইভাবে G490 ইত্যাদিতে দেখতে পাচ্ছেন যে অনেক ফেজ রয়েছে। দেখুন রোবাস্ট পাওয়ার ডেলিভারি, অপটিমাইজ পাওয়ার সলিউশন, 16 পাওয়ার স্টেজেস, এটা ফেজ না লিখে স্টেজেস লিখেছে, স্টেজেস হতে পারে। দেখুন 16 স্টেজ। অবশ্যই আপনি এখানে ইন্টেলের 9980X অর্থাৎ 8 কোরের সিপিইউটা আপনি এখানে ব্যবহার করতে পারবেন। একইভাবে G490 এখানে ওভারক্লকিং, দেখুন কুইক ওভারক্লকিং, ফেজ কত দেখুন 12+2, DRMOS, DRMOS হচ্ছে ড্রাইভার মসফেট, এর সংক্ষেপে লেখে DRMOS পাওয়ার স্টেজ। ওকে, এবং এগুলো দেখুন অ্যালয় চোকস, এটা অ্যালয় অনেক ভালো মানের চোকস, ডিউরেবল ক্যাপাসিটরস। ওকে, এবার একটি বেশি একেবারে কম 5,000 টাকা, 5,200 টাকা সেই লেভেলের মাদারবোর্ড। দেখুন এখানেও কয়টি ফেজ রয়েছে সেই ভিআরএম, 1 2 3 4 5, তো 5টি ফেজ অত্যন্ত একেবারে কম দামের জন্য কিন্তু এটি আপনি 4টি কোর পর্যন্ত অবশ্যই এটা ব্যবহার করতে পারবেন।
আমরা কম দামি একটি মাদারবোর্ড ধরা যাক, দেখুন একটি B450S2H অনলাইনে সার্চ করে দেখবেন, এটা অত্যন্ত কম দামি মাদারবোর্ড, মাত্র $60 মতো প্রাইস, বাংলাদেশে এটা 6100 টাকা প্রাইস। B450 এটি একটি বেশ ভালো মানের মাদারবোর্ড এবং গিগাবাইট বিশেষ করে হ্যাকিং যারা তৈরি করে তারা কিন্তু এই মাদারবোর্ডটা বেশ পছন্দ করে। এবং দেখুন এটি একটি অত্যন্ত কম দামি মাদারবোর্ড হওয়া সত্ত্বেও দেখুন এখানে কয়টা VRM আছে, দেখুন 4+3, ঠিক আছে, প্লাস PWM আছে, হ্যাঁ PWM তো অবশ্যই থাকবে। ক্যাপাসিটি হচ্ছে কটা দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে দেখুন এই একটি মাদারবোর্ড। এখন আসি আমরা প্রশ্নে, আমরা বলেছিলাম যে কত বেশি ফেজ দরকার। আমরা সাধারণত একটু 8টি কোর যদি আমরা কিনে থাকি 3700X, আমরা ধরেই নেব তার ফেজগুলো অনেক বেশি, অবশ্যই 8টা ফেজের থেকে কম হবে না বা 6টা ফেজ হবে। CPU সাপোর্টে চলে যাবে। দেখুন দেখুন সে রাইজেনের 16 কোর 32 থ্রেডও সাপোর্ট করে। তার মানে কি আপনার কি মনে হয় যে সে কি 16 থ্রেড চালাতে গিয়ে 2 দিনের মধ্যে মরে যাবে, সিপিইউটি ফেল করবে? না, এই যে 5টি ফেজ আছে সে কিন্তু 16টি কোর 32 থ্রেড ম্যানেজ করার মতো ক্ষমতা সে রাখে। হয়তো ডিউরেবিলিটি একটু কম হবে বা স্টেবিলিটি কিছুটা কম হবে, তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো একটু বেশি ফেজ নেওয়ার জন্য। কিন্তু দেখুন এটি 7টি যে ফেজ রয়েছে 4+3, মাত্র 6000 টাকা দামের একটি মাদারবোর্ড, তো সে কিন্তু অবশ্যই সে 6 কোর নিমেষেই কিন্তু সে ম্যানেজ করতে পারবে এবং একটি মাদারবোর্ড 6 থেকে 10 বছর আপনি কোনো ধরনের টেনশন ছাড়াই ব্যবহার করতে পারেন। আমি নর্মালি S2H একটি মাদারবোর্ড কিনেছিলাম, সেটা 2011 সালে, এই গিগাবাইটের একটি, সেটা পেন্টিয়াম 2 এর করার জন্য। আজকে 9 বছর প্লাস, কোনো ধরনের ইস্যুই নেই। তো দেখুন, এবং আরেকটি বিষয় আপনাদের বলেছিলাম সেটা হচ্ছে টিডিপি। যত কম টিডিপি হবে, কোর যতই বেশি হোক না কেন, তত কিন্তু মাদারবোর্ডের সাপোর্ট করবে। দেখুন আমরা একটা দামি মাদারবোর্ডের ক্ষেত্রে চলে যাই, দেখুন এখানে আছে 12+1 ফেজ, তার মানে 12টি একদম পূর্ণাঙ্গ ফেজ আছে, তার সাথে আরও একটি এক্সট্রা ফেজ রয়েছে। ওকে বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পারছি যে অনেক বেশি ফেজ রয়েছে। দেখুন এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 12টি ফেজ রয়েছে, এই যে অত্যন্ত দামি, এবং ড্রাইভার মসফেটগুলো কিন্তু বেশ ভালো হিটসিং দিয়ে ঢাকা রয়েছে। তো আমি অবশ্যই আপনাদের সাজেস্ট করব, যদি আপনি 6 কোর চালান, 4 থেকে 5টি বা 6টি ফেজ হলে আপনার 6 কোর পর্যন্ত চালান। যদি আপনার 8 কোর CPU ইউজ করেন, যেহেতু 8 কোর অবশ্যই 95 ওয়াট নেবে, অবশ্য রাইজেন 1700 এগুলো কিন্তু মাত্র 65 ওয়াট, 65 ওয়াটও কিন্তু আপনি এই যে 4টি 5টি ফেজ দিয়েও কিন্তু চালাতে পারবেন। এই 6000 টাকা মাদারবোর্ড দিয়েও আপনি 8 কোর চালাতে পারবেন নির্দ্বিধায়। তবে যখন আপনি 12 কোর, বিশেষ করে রাইজেন 39X যদি আপনি কেনেন, অবশ্যই আমরা সাজেস্ট করবো 8 ফেজ যাতে হয়, এবং তার থেকে যদি আরও বেশি আপনি 12 ফেজ নিতে পারেন বা 8 ফেজ 10 ফেজ 12 ফেজ নিতে পারেন, সেটা আপনার সিপিইউর স্টেবিলিটি আরও বাড়িয়ে দেবে বা ডিউরেবিলিটি বা দীর্ঘস্থায়িত্ব বাড়িয়ে দেবে। এবং আরেকটি বিষয় হচ্ছে ওভারক্লকিং। যদি ওভারক্লকিং করেন, আমি অবশ্যই বলবো 8 ফেজ বা তার থেকে বেশি নেই যদি ওভারক্লকিং করেন, কারণ ওভারক্লকিংয়ে কিন্তু বিদ্যুতের চাপটা একটু বেশি থাকে। তো বন্ধুরা, অনেকক্ষণ অনেক কিছু বললাম, আশা করি ভিডিওটি দেখে আপনারা VRM সম্পর্কে ধারণা পেয়েছেন এবং বুঝতে পেরেছেন। পরবর্তীতে মাদারবোর্ড কেনার সময় নিশ্চয়ই আপনাদের এটি কাজে লাগবে বা আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে এই জ্ঞানটি শেয়ার করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, প্রয়োজনে শেয়ার করবেন। চ্যানেলটি যদি উপকৃত বোধ করেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, আশা করি VRM সংক্রান্ত আপনাদের আর কোনো জিজ্ঞাসা রইল না। আশা করি এখানে যথেষ্ট বিস্তারিতভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।